ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। এর আগে তো এক দুটো আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে যে আসন্ন যে মিসসেলেনিয়াস পরীক্ষা আছে সেখানে যে বিগত বছরের প্রশ্নগুলো সেগুলো নিয়ে তো তোমাদের সামনে সানি স্যার আলোচনা করেছিল। ইতিহাস নিয়ে বা ভূগোল নিয়ে আমাদের কিন্তু বিগত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। জানি এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন বইতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা একটা সম্মিলিতভাবে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। দেখো, পড়া কিন্তু আহামরি কিছু না। যদি তুমি প্রত্যেকটা পার্টিকুলারই সাবজেক্ট ধরে তার সাথে অধ্যায় দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকটা লেসনকে ভাগ করে, তাহলে কমন কিন্তু শিওর। আর আমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে, সিলেবাস অনুযায়ী সাবজেক্টকে ধরে ধরে, তার অধ্যায় ধরে ধরে আমরা আলোচনা করে করে আগাচ্ছি। এখন আপাতত বিগত বছরের প্রশ্নগুলো দিচ্ছি। এরপরে আমি তোমাদের সামনে নিয়ে আসব, সেটা হচ্ছে অর্থনীতি নিয়ে আজকে যেটা আলোচনা করছি। তারপরে তোমরা এই অর্থনীতি সম্পর্কে আরও বিভিন্ন রকম তথ্য পেতে পারো, পড়তে তোমরা সাকসেস লঞ্চার অ্যাপসে জয়েন হতে পারো। সেখানে মিসলেনিয়াসের একটা কোর্সও দেওয়া আছে ছোট্ট, তোমরা কত দেখে নিতে পারো। আশা করি তোমাদের সুবিধা হবে। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে বিগত বছরে মিসলেনিয়াস পরীক্ষা কোন কোশ্চেনগুলো অর্থনীতিতে এসছে। অর্থনীতি খুব কম কোশ্চেন এসছে, সবচেয়ে কম কোশ্চেন ধরতে গেলে অর্থনীতিতে এসছে। তাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন দিনকালের সাথে সাথে ইকোনমিক্স অনেক গুরুত্ব বেড়েছে, তাই তুমি বলতে পারবে না যে আমি পড়বো না। আগে কম আসছে দেখে যে এখন কম আসবে এমন কোনো কথা নয়, তোমাকে পড়তে হচ্ছে। তো এই সনগুলো মোটামুটি পরীক্ষা হয়েছে, ধারে কাছে আছে আমাদের। এবার আমি আলোচনা করছি প্রথম 2002, মানে যেটা লাস্ট হয়ে গেল 2002। আর আমাদের কিন্তু এখন অ্যাপ্লিকেশন হচ্ছে 2024 সালের। 2002তে দেখা পরীক্ষা কোশ্চেন এসেছিল, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়? আইসিআইসিআই ব্যাংক। 2018 সালে তোমাদের সামনে কোশ্চেনটা কি এসেছিল? পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? ফিনল্যান্ড। আমাদের দেশে বলো, রাজ্য বলো, সবখানেই বেকার ভাতা আছে, ওই সেম ঘটনাই অন্য রাজ্য দেশে। তো 2013 সালে দুটো পরীক্ষা হয়, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। তো ফার্স্ট হাফে কোনো কোশ্চেন আসেনি। 13 সালে সেকেন্ড হাফে দেখা কোশ্চেন আসছিল, কাকে সাদা বিপ্লবের জনক বলা হয়? ভার্গিস কুরিয়ন। সাদা বিপ্লবে কেন বলা হচ্ছে? কারণ তিনি দুধের দিকে আগিয়ে ছিল, দুগ্ধজাতীয় জিনিসের দিকে। কিরকম দুগ্ধজাতীয়? যে আমাদের যে লোকাল ভারতীয় গরুগুলো পাওয়া যায় বা যে ছাগলগুলো পাওয়া যায়, তারা ভারতীয় তাপমাত্রাতে খুব কম সংখ্যক দুধ দেয়, কিন্তু দুধটা বেশি পরিমাণে প্রয়োজন ভারতীয়দের জন্য। মিষ্টি তৈরি করতে হোক বা মিষ্টান্ন তৈরি করতে হোক বা দুধের বিভিন্ন উপকরণ তৈরি করতে হোক। তখন কি করলো, বিদেশি যে গরুগুলো আছে, নিউ ইয়র্কের গরু হোক বা আমেরিকার গরু হোক বা গ্রিনল্যান্ডের গরু হোক, তাদের কিন্তু দুগ্ধটা বেশি হয়। কিন্তু সেটা কিন্তু ঠান্ডা প্রকৃতির জায়গাতে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু সব জায়গায় ঠান্ডা নেই। তাহলে কিভাবে করবে? ওদের ওখানকার যে জিনটাকে নিয়ে এসে আমাদের এখানকার লোকাল যে গরু আছে বা ছাগল আছে বা মহিষ আছে, তাদের জিনের সাথে সংকরায়ন ঘটানো হয়। সংকরায়ন করানোর পরে এখানকার যে গরুগুলো বা বাইসনগুলো, সরি তোমরা মহিষগুলো দেখতে পারো, তাদের কিন্তু বলা হচ্ছে হাইল্যান্ড গরু। সেই হাইল্যান্ড গরুগুলোকে বা বিদেশি গরু, সেগুলো কি করলো না, আমাদের তাপমাত্রাতে তৈরি হলো। ওরা কিছুটা প্রোডাক্ট বিদেশের, কিছুটা আবার লোকাল আমাদের প্রোডাক্টের। তাহলে কি হচ্ছে, তারা এখানকার তাপমাত্রার সাথে সামঞ্জস্যতা পেয়ে গেল, এতে প্রচুর পরিমাণে আমাদের দুগ্ধ উৎপাদন হলো। বর্তমানে যে তোমরা মিষ্টির দোকানে বিভিন্ন রকম মিষ্টি আমরা খেই, আমরা বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে খুব রসগোল্লা প্রিয়, তো দুধ তৈরি লাগে বা আমুল দুধ কারখানায় এত দুধ কোথা থেকে পাচ্ছে? তো এই হলন গরুগুলোর মাধ্যমে। সেটার বিপ্লব ঘটিয়েছিল ভার্গিস কুরিয়ন। 11তম যোজনার সময়কালে ভারতের অর্থনৈতিক গড় কত ছিল? 8%। এটা ওই বছরের কথা। এখন কিন্তু যোজনা প্ল্যান আমাদের নেই, তার বদলে কিন্তু নীতি আয়োগ চলে এসছে। কি ধরনের নতুন পাবলিক সেক্টর খোলার জন্য 2013-14 সালে ইউনিয়ন বাজেট রাখা হয়েছিল? এটা মহিলাদের জন্য রাখা হয়েছে। এটা বর্তমানে জিকে তো আসতে পারে যে কবে, মানে কত সালে মহিলাদের জন্য পাবলিক ব্যাংকের কথা বলা হয়েছিল। তখন কিন্তু বলা যেতে পারে 2013-14 সালে। অর্থ কমিশনের মূল কাজ কি? কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থাকে বিনিময় করা। মানে কেন্দ্র কোনটা কর নিবে, রাজ্য কোনটা কর নিবে বা কোনটা যৌথ কর হবে, বর্তমানে যারা জিএসটি তোমরা জানো সেইভাবে আলোচনা করা। নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে, যাক এটা তখনকার অনুযায়ী, কিন্তু এখন বর্তমানে হচ্ছে সাজিকে ভি। হ্যাঁ, এটা 2022 সাল থেকে। এটা কিন্তু তুমি যদি ধরো যে আমি আলোচনা করছি 2013 সালে, স্যার ওই সময়তে এ ছিল না, না, আমি ডাইরেক্ট এখনকার অ্যান্সারটাই দিচ্ছি, কারণ এটা এখনো কিন্তু আসতে পারে। হ্যাঁ, ইম্পর্টেন্ট খুব, এখনো আসতে পারে। 2019 সালে 9 সালে ভারতের পরিকল্পনা কমিশন সভাপতি কে ছিল? তোমরা প্রত্যেকে জানো পরিকল্পনা কমিটি মানে হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান, বর্তমানে এটা বিলুপ্ত।
2015 সালটাকে বিলুপ ঘটিয়ে দেওয়া হয়, তার বদলে এখন কিন্তু নীতি আয়োগ চলে আসে, যেটা আমাদের চীন থেকে নেওয়া আছে নীতি আয়োগ। তো তখনকার অনুযায়ী পরিকল্পনা কমিশনে যেই থাকতো 5 ইয়ার্স প্ল্যানের, সেই অনুযায়ী তখন যে ভারতের প্রধানমন্ত্রী থাকতো সেই কিন্তু হতো আমাদের প্রেসিডেন্ট বা সভাপতি। তো 2009 সালে আমাদের প্রধানমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, বর্তমানে তিনি প্রয়াত, তাই তখন তিনি ছিলেন। কিন্তু এখন কিন্তু নেই। এখন তাহলে এই পরিকল্পনা কমিশনের বড় দলে কি আসছে? নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগের চেয়ারম্যানকে সেম সিস্টেম। নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী। সেম যখনই আসুক মাথায় রাখবে পরিকল্পনা কমিশন হোক বা বর্তমানে নীতি আয়োগ হোক, যদি বলে চেয়ারম্যানকে, মাথায় রাখবে বর্তমানে দেশের যে প্রধানমন্ত্রী সেই হবে তখন আমাদের নীতি আয়োগের প্রেসিডেন্ট। এটাও পোস্ট আসতে পারে এখন। ভারতের সবুজ বিপ্লব প্রথম শুরু করা হয় কি নিয়ে শুরু করে? সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের টার্গেট ছিল ধান গম উৎপাদন সবকিছুতে বৃদ্ধি করা, কিন্তু দেখা গেল না, গম উৎপাদনটা বেশি হয়। সবুজ বিপ্লব জোর দিয়েছিল ধান গম ভুট্টা জোর সবার উপরে, কিন্তু দেখা গেল এফেক্ট হয় ভালো গমের উপর। গম উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং সেটা কথা পাঞ্জাবের অঞ্চলগুলিতে, পাঞ্জাব হরিয়ানাতে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। 2006 সালে পরিকল্পনা সভাপতি কে ছিলেন? প্রধানমন্ত্রী। এটা নর্মাল কথা, তোমরা ইকোনমিক্সেও পড়ছো এখন, আবার দেখবে আমি যখন পলিটি পড়াবো তখন সেটা চলে আসছে। 2005 সাল ডাব্লিউটিওর আগের নাম কি ছিল? গ্যাট। এটা গ্যাট কি ছিল না, 1995 সাল থেকে কিন্তু 1995 সালের আগে কিন্তু নাম ছিল গ্যাট, বর্তমানে এর নাম হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা বিশ্ব বাণিজ্যিক একটা সংস্থা, এসব বাণিজ্য লেনদেন বা কিরকম কোথায় কি রেট হবে এগুলোকে দেখাশোনা করে। 2004 সালে যেটা ছিল, মূলত কোন শস্যের সাথে সবুজ বিপ্লব সম্বন্ধ? সবুজ বিপ্লব কার সাথে যুক্ত? একটু আগেই প্রশ্ন হয়েছে, কথা হয়েছে, দেখো গম। তার মানে দেখো রিপিটেড কোশ্চেন হচ্ছে, সবুজ বিপ্লব কার সাথে যুক্ত? না ধান গম সবই, কিন্তু মেন কার উপরে বলেছিলাম? গমের উপরে। এখানে সেই প্রশ্নটাই আসছে, তার মানে এখানে রিপিটেড প্রায় হয়ে গেছে কোশ্চেনটা। 2003 মোটামুটি হিসাব অনুযায়ী ভারতের প্রত্যক্ষ করদাতা মানে ডাইরেক্ট আমরা ট্যাক্স দিই। দেখবে যারা সার্ভিসম্যান, যারা ব্যবসাদার, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, তাদের কিন্তু ট্যাক্স দিতেই হয়। তারা কিন্তু এপ্রিল মাসে গিয়ে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। সে ট্যাক্স দিয়ে দেয় এরকম তখনকার অনুযায়ী, তখনকার 2003 অনুসারে 12 মিলিয়ন। ঠিক আছে? তো এটা কিন্তু 2003 অনুসারে, বর্তমানের কথা কিন্তু আমি বলিনি। বর্তমান এটা প্রায় 25 কি 26 মিলিয়ন হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, এ ছিল আমাদের অর্থনীতির বিষয়ে প্রশ্ন, যেগুলো বিগত বছরে আসছে। আশা করছি তোমাদের স্টাডি করতে অনেকটা সুবিধা হবে। আর একটা কথা জোর দিয়ে বলে রাখছি, ইকোনমিক্সের প্রশ্ন উত্তর কম দেখে তোমরা কেউ ভেবো না যে সামনের এক্সামে ইকোনমিক্স আসবে না। সব কিছু রাজ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো পরীক্ষার প্যাটার্নও কিন্তু চেঞ্জের দিকে যেতে পারে, কোশ্চেনগুলো মডিফাই হয়ে কিন্তু চলে আসতে পারে। তো আমি আরও যে সাবজেক্টগুলো বাকি আছে বা ম্যাথ বাকি আছে সেগুলো ইয়ার ধরে তোমাদের সামনে কিন্তু আলোচনা করছি। তোমরা দরকার হয় আমাদের চ্যানেলটা কিন্তু তোমাদের বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ারও করতে পারো। তাতে তোমরা অনেকটা আশা করি উপকৃত হবে। তোমাদের আরও কিছু মিসলেনিয়াস সম্পর্কে জানতে হলে বা কিছু জানতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।